আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। দেখতে দেখতে শীতকাল কিন্তু চলেই আসলো, আর এই শীতের সবথেকে জনপ্রিয় এবং মুখরোচক যে খাবার সেটি হচ্ছে জলপাইয়ের আচার। বাংলাদেশে কিন্তু শীত মৌসুমে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায়। তো প্রতিটা পরিবারেই বলতে গেলে শীতের দিনে জলপাইয়ের আচার বানিয়ে একদম বয়াম ভরে রেখে দেয়, যেটা কিনা খিচুড়ি, ডাল বা এমনি শুধু শুধু হাতে করে নিয়ে খেয়ে বেড়াতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আজ শুক্রবারে বাসায় আছি, তো ভাবলাম আমাদের বাড়িওয়ালি আন্টি, উনি কিন্তু একদম পাক্কা একজন রাঁধুনি, ওনার কাছ থেকে জলপাইয়ের আচারটা বানিয়ে নিই। উনি কিন্তু অনেক সুন্দর জলপাইয়ের আচার বানাতে পারেন, নিজে অনেক রকমের আচার বানিয়ে একদম বয়াম ভরে রেখে দেন। তো ওনার ওই আচারের কালার ফ্লেভার দেখে আমারও শখ হয়েছিল যে আন্টির কাছ থেকে একবার বানিয়ে নিব। তো তার জন্য জলপাইয়ের আচার বানাতে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আমি কিন্তু চলে এসেছি আন্টির 2 তলার একদম মাটির চুলার রান্নাঘরে। আর এখানে এসে দেখি আন্টি আগে থেকেই একদম আচার বানানোর সব রকম প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তো আমি এসেও তো বসে থাকলে চলবে না, আমিও জলপাই কাটতে বসে গিয়েছি। আন্টি আজকে যে আচারটা বানাবে সেটা হচ্ছে জলপাইটা কেটে নিয়েই বানানো হবে, আস্ত করে না, একবারে তেলের উপরে দিয়ে তারপরে আচারটা বানানো হবে। তো দেখতে থাকেন আমরা কিভাবে আচারটা বানাচ্ছি। আমরা নতুনরা যতই অনেক রান্না জানি না কেন বা ইউটিউব দেখি শিখি না কেন, পুরাতন দিনের মানুষের হাতের রান্না বা হাতের যে কোনো খাবারের স্বাদই কিন্তু আলাদা। সেই সাথে ওনারা খুব অল্প মশলায় অল্প তেলে কিভাবে যেন অনেক সুস্বাদু খাবার রান্না করে ফেলতে পারে আমি জানি না। আমার নিজের আম্মুও খুব অল্প পরিমাণে মশলা দেয়, তেল দেয়, তারপর আম্মুর হাতের রান্না এত স্বাদ লাগে যা অন্য কোথাও আমি আসলে পাই না। তো ভাবলাম যে আন্টি যেহেতু পাক্কা একজন রাঁধুনি এবং আন্টির হাতের রান্নাও মাশাল্লাহ অনেক সুন্দর, তাই আজকে আন্টির কাছ থেকে আচারটা বানিয়ে নিই। আর সেই সাথে আপনাদের সাথেও কিন্তু আমি পুরো আচারের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্টি একদম জলপাই কেটে আগেই ধুয়ে নিয়েছিল, পরবর্তীতে একদম জলপাইগুলো টুকরো টুকরো করে কেটে কড়াইয়ের উপর দিয়ে দিয়েছে। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেয়নি, জাস্ট জলপাইটা দিয়েছে আর লবণটা দিচ্ছে। একদম শুকনা কড়াইয়ের উপর দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছে আর খুন্তি দিয়ে এখন নাড়ছে। এই জলপাই কড়াইয়ের উপর দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে একটু পানি ছাড়া শুরু করবে। তো লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে এখন আন্টি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে হলুদ, এই হাফ চা চামচের মতো, খুব বেশি না, হাফ চা চামচেরও কম বলা যায়। তো লবণ আর হলুদটা দিয়ে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো পানি ব্যবহার করেনি, এই মাত্র বলতে গেলে হাফ কাপের মতো সামান্য একটু পানি ব্যবহার করেছে যাতে জলপাইটা একটু সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল আন্টি, আর 5-6 মিনিটের মতো একটু জাল করে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠানোর পরে কিন্তু জলপাইটা প্রায় বলতে গেলে অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আন্টি এখন এটার মধ্যে চিনি দিয়ে দিবে। আন্টি নিজেরটা বানাবে সেটা আখের গুড় দিয়ে করবে, আর আমারটা বানাচ্ছে চিনি দিয়ে। এখন হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছে। যেহেতু টক জাতীয় ফল, চিনির পরিমাণটা একটু বেশি লাগে, তারপরও নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেওয়াই ভালো। জলপাইয়ের মধ্যে চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনি থেকে একটা পানি ছাড়ে, যেটার কারণে জলপাইটা আরও দ্রুত সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। তারপর আন্টি সামান্য একটু পানি প্রথম দিকে ব্যবহার করেছে, এরপরে কিন্তু কোনো রকম পানি আর ব্যবহার করা যাবে না, যেহেতু এটা সারা বছর রেখে সংরক্ষণ করার ব্যাপার, এটার মধ্যে একদম পানি থাকবে না। তো এখন দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন আন্টি আগে থেকে পাটায় বেটে নিয়েছে, একদম অথেন্টিক গ্রাম্য যেই রান্নাবান্নাগুলো আছে আর কি, সেভাবে আজকে সব কিছু করেছে, মাটির চুলায় রান্না করছে। তো যাই হোক, আদা রসুনটাকে দিয়ে ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া যেটাকে বলে। তো এখানে 1 চা চামচের মতো দিয়ে দিল, অথবা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। আন্টি একদম নিজের মতো করে নিজের কায়দায় নিজের রেসিপিতে জলপাইয়ের আচারটা বানাচ্ছে। আশা করছি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
জলপাইয়ের আচারটা যতক্ষণ পর্যন্ত চুলায় থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়তেই থাকতে হবে, যেহেতু এটা কড়াইয়ের সাথে ধরে যাওয়ার একটা ভয় থাকে। তো চুলার জালটা একদম মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে আচারটা বানাতে হবে। আর এই নাড়তে নাড়তেই কিন্তু আচারের যে টেক্সচার সেটা আস্তে আস্তে চলে আসে। দেখতে পাচ্ছেন আন্টি একদম আটঘাট বেঁধে লেগে পড়েছে আচারটা বানাতে। তো আন্টি ওদিকে জলপাইটা নাড়তে থাক, এদিকে আমি একটু ছাদে চলে এসেছি কি ফুল ফুটেছে আজকে সেটা দেখতে। আন্টির কিন্তু অনেক রকমের গাছ আছে, আন্টি অনেক শৌখিন একজন মানুষ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গোলাপ ফুলও ফুটেছে। আমি মাঝে মাঝে ছাদে আসি সময় পেলে, আন্টির গাছগুলা দেখতে খুব ভালো লাগে। সে সাথে ছাদে যেই ফ্রেশ একটা বাতাস ওটা নিজের মধ্যে নিলে একদম মনে হয় নিজের শরীরটা ফ্রেশ হয়ে যায়। আমি গাছপালা ফুল ফল দেখে বেড়াচ্ছিলাম, সেই ফাঁকি দেখে আমার মেয়েটাও উপরে চলে এসেছে। ওরা এতক্ষণ বাসায় ছিল না, নিরিবিলি কাজকর্মগুলো করছিলাম। জানি না এরপরে ঝামেলাবিহীন কাজ আর করতে পারবো কিনা। তো যাই হোক, ছেলে মেয়ে আসলে কাছে থাকলেও ভালো লাগে, আবার কাজের সময় মনে হয় একটু বাইরে থাক, সেটাও ভালো লাগে। তো যাই হোক, আন্টি হচ্ছে এদিকে কিন্তু আচারটা নাড়তেই আছে, আর চিনির পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এরপরও বেশ কিছুক্ষণ ধরে এটা আরও চুলার উপরে রেখে অনবরত নাড়তে হবে। আর সেই ফাঁকে ফাঁকে আমি একটু ফুল ফলের সাথেও পরিচয় হয়ে নিই নতুন করে, যেহেতু অনেক দিন আন্টির কাছ থেকে দূরে ছিলাম। তো নতুন করে আবার আন্টির সাথে নতুন একটা সম্পর্কে আবদ্ধ হয়েছি। তো এদিকে কিন্তু আচারের টেক্সচারও অলরেডি চলেই এসেছে বলা যায়। তারপরও একদম পুরো পানি না শুকানো পর্যন্ত এটা নাড়তে হবে। তো যখন একদম চিনির পানিটা শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আন্টি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিল। এখানে 1 কাপের থেকে কিছুটা কম আছে সরিষার তেল। আপনারা যে যেরকম তেল খান সেই রকম তেল জলপাইয়ের আচারের মধ্যে দিয়ে নেবেন। আন্টি কিন্তু আচারটা প্রায় হয়ে যাওয়ার আগ দিয়ে সরিষার তেলটা দিয়েছে। প্রথম দিকে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করেনি। একদম যখন আচারের টেক্সচারটা চলে এসেছে, একটা আঠালো আঠালো ভাব হয়ে এসেছে, আন্টি সেই পর্যায়ে সরিষার তেলটা ব্যবহার করেছে। আপনারা চাইলে সরিষার তেল না থাকলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, অথবা সরিষা এবং সয়াবিন দুইটা মিক্স করেও ব্যবহার করতে পারেন। আচার বানানোর জন্য মেন যেই জিনিসটা সেটা নিতেই ভুলে গিয়েছিলাম, ভিনেগারটা আর নিতে মনে নেই। আর ভিনেগারটা আমার বাসায় নেইও, এজন্য আন্টি বললো আমার ফ্রিজ থেকে নিয়ে আসো। তাই ভিনেগার নিতে আন্টির রুমে চলে এসেছি। এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু আমরা যে আচারটা বানাই, যে কোনো আচার, আমের আচার হোক, জলপাইয়ের আচার হোক বা অন্যান্য যে কোনো আচারের মধ্যে এই ভিনেগারটা দিলে এই আচারের মধ্যে কোনো প্রকার ফাঙ্গাস পড়ার আর ভয় থাকে না। তো এখানে আন্টি তেল দেওয়ার কিছুক্ষণ পর এখানে 1/4 কাপের মতো ভিনেগার দিয়ে দিল। ভিনেগারটা দেওয়ার পর আর অন্য কিছু এখন আচারের মধ্যে ব্যবহার করবে না। তো ওই ফাঁকে আমি আমাদের রুমে এসেছি, এখানে আচার কিসে সার্ভ করব সেটা নিয়ে আসলাম শাশুড়ি আম্মার কাছ থেকে। তো এটা নিয়ে এখন উপরে চলে যাচ্ছি। আর আন্টি কিন্তু এখনও আচারটা নাড়তেই আছে। আর দেখতে পাচ্ছেন ভিনেগার দেওয়ার পর একদম যে আচারের টেক্সচার সেটা চলে এসেছে, পুরো পানি শুকিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, আর সেই সাথে আচারের যে আঠালো ভাবটা সেটাও কিন্তু চলে এসেছে। মাশাআল্লাহ, আচারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখনও কিন্তু আচারের যেই প্রক্রিয়াগুলো, আচার বানানোর যে প্রক্রিয়া বা যেই মশলাগুলো দেওয়া সেগুলো এখনও দেওয়া হয়নি, এরপরে দেওয়া হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন এখনও এর মধ্যে কি কি যাচ্ছে। আমার ছোট্ট পাখিরা কিন্তু আচারের সামনে বসে আছে খাওয়ার জন্য, একটু একটু করে চাচ্ছে দাদির কাছে, আর দাদি একটু একটু করে ওর মুখে দিচ্ছে। তো এগুলো দেখতেও ভালো লাগে মাশাআল্লাহ। তো যে মশলাগুলো এখন দেওয়া হবে সেগুলো আন্টি শুকনো খোলায় ভেজে নিবে। 3টা দারচিনি, 3টা এলাচ, 2 টেবিল চামচের মতো জিরা, আর সেই সাথে 5 ফোড়ন যাবে। একসাথে যেহেতু আন্টি 2 জায়গায় আচার বানাচ্ছে, সব কিছু একটু বেশি পরিমাণেই দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে 1 চা চামচের মতো সরিষা। এই সরিষার দেওয়াটা হচ্ছে এই আচারের একটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করা। সরিষাটা দিলে আচারের ফ্লেভারটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো ওইগুলো ভেজে নেওয়ার পর এখন ভেজে নিচ্ছে 5 ফোড়ন। এখানে 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন আছে। যেহেতু 2 জায়গায় আচার বানাচ্ছে, সব কিছু একসাথে একটু বেশি পরিমাণেই দিয়ে নিয়েছে। আপনারা যারা 1 কেজি পরিমাণে বানাবেন সেক্ষেত্রে পরিমাণগুলো আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন।
তো দেখতে পাচ্ছেন এখানে এলাচ, দারচিনি, 1 চা চামচ সরিষা, 2 টেবিল চামচ আস্ত জিরা আর 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন সবকিছু ভেজে নেওয়ার পর পাটায় পিষে গুঁড়া করে নিল। আর এগুলা কিন্তু ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়া করতে হবে, না হলে মচমচে হবে না। সব শেষে এখন আচারের মধ্যে এই গুঁড়া মশলাটা অ্যাড করে দিচ্ছে আর আমি আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। এটাই হচ্ছে আচারের মেন যে ফ্লেভারটা, যে সুগন্ধটা, সেটার কারণ। তো এই মশলাটা অ্যাড করার পরে কিন্তু আচারে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, সেই সাথে আচারের সম্পূর্ণ প্রক্রিয়াও শেষ হবে আলহামদুলিল্লাহ। তো আমি আন্টির আচার, আমার আচার দুইটাতেই আর কি গুঁড়াগুলা মিশিয়ে নিচ্ছিলাম। আর আপনারা চাইলে আচারটা ওই রকমভাবেও রাখতে পারেন, আবার যদি চান আপনারা বয়ামে আচারটা উঠিয়ে এক্সট্রা কিছুটা সরিষার তেল দিয়ে রাখতে পারেন, এতে করে খিচুড়ির সাথে খাওয়াটা আরও বেশি জমে যাবে। তো আন্টি আচারটা এভাবে রেখেছে আর আমি আমার আচারটা ওইভাবেই কোনো রকম তেল আর পরে ব্যবহার না করে রেখেছি। আপনারা চাইলে আচারটা একদম ঠান্ডা করার পর একটা কাচের বয়ামে এমনিতে রেখে দিতে পারেন, আবার চাইলে আন্টির মতো এক্সট্রা তেল আচারের মধ্যে দিয়েও রাখতে পারেন। আশা করছি আচারের এই অথেন্টিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, যেটা কিনা খিচুড়ি, ডাল বা শুধু যে কোনোভাবেই খাওয়া যাবে। যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।